আসসালামু আলাইকুম and welcome back to Forebrain. হ্যালো ডিয়ার কিউরিয়াস মাইন্ডস, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং ফোরব্রেইনের সাথেই আছেন। অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমি জেরিন তাসনিম হেয়ার উইথ ইউ ওয়ান্স অ্যাগেইন। সো কি অবস্থা আপনাদের? কেমন কাটলো ঈদের দিন? পড়াশোনা থেকে কি অনেক দূরে চলে গেছেন? পড়াশোনা থেকে কিন্তু দূরে যাওয়া যাবে না। যেমন আমি নিজেও আপনাদের জন্যই পড়াশোনা করতেছি। তো আপনাদের কি মনে আছে যে আমরা একটা নতুন সিরিজ লঞ্চ করেছি? ইয়েস, ইউ আর রাইট। হিয়ার ইজ আওয়ার নিউ সিরিজ ক্লাস ব্রিজ ক্রস অর ফল। এই সিরিজ নিয়ে আমরা গত ভিডিওতে বিস্তর আলোচনা করে ফেলেছি। তো নতুন করে এই সিরিজ নিয়ে আপনাদের কিছু বলছি না, শুধু এটা জানাতে চাচ্ছি যে এগুলো আপনারা কোথায় পাবেন। এই সিরিজটা আপনারা প্লেলিস্ট আকারে পাবেন আমাদের ইউটিউব চ্যানেল ফোর ব্রেইনে, এবং রেগুলার বেসিসে আমরা ভিডিও পাবলিশ করব আমাদের ফেসবুক পেজ ফোর ব্রেইনে। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন অথবা ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, এবং আমাদের সকল আপডেট আপনারা পাবেন আমাদের ফেসবুক গ্রুপ ফোর ব্রেইন অ্যালিতে। ওকে, অনেক কথাই বলে ফেলছি, আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ভিডিওতে বায়োলজি ফার্স্ট পেপার দিয়ে শুরু করেছিলাম, তাই না? তো আজকেও আমরা সেটাই কন্টিনিউ করছি, এবং আমরা বায়োলজি ফার্স্ট পেপারে মাজেদা ম্যাডাম, আজিবুর স্যার এবং আলিম স্যারের অনুশীলনী সলভ করব। গত ভিডিওতে আমরা মাজেদা ম্যাডামের প্রশ্ন সলভ করছি, এবং এখানে ভ্যাস্ট অ্যামাউন্টের প্রশ্ন ছিল, তাই না? আজকে আমরা আজিবুর স্যার এবং আলিম স্যারের অনুশীলনী সলভ করব। ওকে, আমাদের ফার্স্ট চ্যাপ্টার হলো কোষ ও এর গঠন, এবং আমরা শুরু করছি আজিবুর স্যারকে দিয়ে। ওকে, আমাদের প্রথম প্রশ্ন হলো জীবদেহের জৈবিক কার্যকলাপের একক কি? তো জীবদেহের জৈবিক কার্যকলাপের একক কি? অঙ্গ? না। টিস্যু? না। কারণ আমরা জানি যে টিস্যু হলো একাধিক সেলের সমষ্টি। একাধিক সেল যখন একটা নির্দিষ্ট কাজ করে, একই জায়গা থেকে উৎপত্তি হয়, তখন সেটাকে আমরা বলবো যে টিস্যু। তাহলে এটার গঠনটা কোত্থেকে হলো? সেল থেকে। আবার অঙ্গের ব্যাপারটা যদি আমরা বলি, তাহলে অঙ্গ কেমনে তৈরি হয়? একাধিক টিস্যু যখন একত্রে মিলিত হয় এবং একটা নির্দিষ্ট কাজে ব্যবহৃত হয়, তখন সেটা হলো অঙ্গ। তাহলে এখানে অঙ্গও হচ্ছে না, টিস্যুও হচ্ছে না। আবার আমাদের লাস্ট অপশন হলো কোষ পর্দা। তো কোষ পর্দাও তো কোষেরই একটা জিনিস, তাই না? তো এটাও হচ্ছে না। তাহলে আমাদের জীবদেহের কার্যকলাপের একক এবং সব থেকে ছোট জিনিসটা কি? সেইটা হলো জীবকোষ, যেটা আমাদের দেহে ক্রিয়াকলাপের বা কার্যকলাপের একক। এটা আমাদের দেহ গঠনে সাহায্য করে। আমরা যখন একটা বিল্ডিং বানাই, সেই বিল্ডিং এ যেমন প্রত্যেকটা ইট এক একটা গঠন ও কার্যের একক, সেরকম জীবকোষ হলো আমাদের গঠন ও কার্যের একক। ওকে, তাহলে জীবকোষ। ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হলো সেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? কোন ভাষা থেকে এসেছে? তো আমাদের বইয়ে দুইটা শব্দ আছে যেগুলো ল্যাটিন ভাষা থেকে এসেছে। কোত্থেকে এসেছে? ল্যাটিন ভাষা। আমরা যদি একটু লিখি, ল্যাটিন শব্দ, একটা হলো সেল বা কোষ, আর একটা হলো নিউক্লিয়াস। ওকে, তাহলে আমাদের বিষয়টি কি দাঁড়ালো যে ল্যাটিন ভাষা থেকে আমাদের দুইটা শব্দ আসছে, একটা হচ্ছে সেল বা কোষ, আর একটা হলো নিউক্লিয়াস। তো আমাদের প্রশ্নে বলা আছে সেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে। তো এটার উত্তর কি? এর উত্তর হচ্ছে ল্যাটিন। ওকে, আমরা তাহলে পরের এমসিকিউতে যাচ্ছি। আমাদের পরের এমসিকিউ হলো কোন বিজ্ঞানীগণ কোষতত্ত্ব দেন? স্লাইখার কলিকর? না। সিঙ্গার নিকলসন? এরা তো ফ্লুইড মোজাইক মডেলের ব্যাখ্যা দিছে, তাহলে এরাও না। তাহলে লাস্টেরটাও না। এবং আমাদের উত্তর হলো স্লাইডেন ও সোয়ানসন। সাথে আরেকজন বিজ্ঞানী আছে, কারণ তিনজন বিজ্ঞানী কোষতত্ত্ব দিছিলেন। সাথে আছে ভার্চু। তাহলে স্লাইডেন, সোয়ানসন এবং ভার্চু, এই তিনজন বিজ্ঞানী আমাদের কোষতত্ত্ব দিছে। ওকে, তাহলে আমরা পরের এমসিকিউতে যাই। কোষ প্রাচীর আবিষ্কার ও নামকরণ করেন কে? এইটা নিয়ে কিছু বলার নাই, এটা হচ্ছে রবার্ট হুক, এই অধ্যায়ের প্রথম যে বিজ্ঞানী উনি। তাহলে বলছে দুটি কূপ পাশাপাশি থাকলে তাকে কি বলে? তো আমাদের দুইটা কূপ যখন পাশাপাশি থাকে সেটাকে আমরা কি বলি? আমাদের কি মনে আছে যে পিট মেমব্রেন, পিট জোড়, এরকম কিছু কথা ছিল, পিট পেয়ার? তো এই যে দুইটা কূপ যখন পাশাপাশি আছে, দুইটা কূপকে আমরা বলি, এক একটা কূপকে আমরা বলি পিট, এবং দুইটা কূপ একসাথে থাকলে সেটাকে বলি পিট পেয়ার, অর্থাৎ পিট জোড়। এখানে বাংলাটা দেয়া আছে। ওকে, তাহলে আমরা পরের এমসিকিউতে যাই। পরবর্তী এমসিকিউ হলো কোষের বাইরে প্রোটোপ্লাজম নির্মিত দ্বিস্তরী আবরণীকে কি বলে? প্রোটোপ্লাজম নির্মিত দ্বিস্তরী আবরণী, তাহলে এটাকে কি বলবে? প্লাজমা লেমা? কোষ প্রাচীর বলবে? কোষ প্রাচীর কিন্তু বলবে না, কারণ কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। এরপরে সাইটোপ্লাজম? না, সাইটোপ্লাজম কোনো আবরণী না। নিউক্লিয়ার মেমব্রেন? এটা তো নিউক্লিয়াসের চারপাশে থাকে। তাহলে আমাদের উত্তর হলো প্লাজমা লেমা, অর্থাৎ কোষ ঝিল্লি। ওকে, তাহলে আমরা পরের এমসিকিউতে যাচ্ছি। আমাদের পরবর্তী এমসিকিউ হলো পাশাপাশি কোষ প্রাচীরের ক্ষুদ্র ছিদ্র পথে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হলে তাকে কি বলে? সাইটোপ্লাজমিক সংযোগ। এইটা আমরা মাজেদা ম্যাডামের এমসিকিউ সলভ করিয়েছি, সেখানে একদম ডিটেইলসে বলে দিছি যে এই যে দুইটা সাইটোপ্লাজম, এই দুইটা যখন একটা নলাকার সূত্রকের মধ্যে যুক্ত থাকে, সেই সূত্রকে আমরা বলি প্লাজমোডেজমা। তাহলে এই যে প্লাজমোডেজমাটা, এটা আর নতুন করে এঁকে দিলাম না, ঠিক আছে? পরেরটাতে যাই। এরপরে মাইসেলি নামক সূত্রের প্রস্তুচ্ছেদে কতটি সেলুলোজ অণু থাকে, অর্থাৎ সেলুলোজ চেইন থাকে? ঠিক আছে, এই প্রশ্নটা আমরা লাস্টে গিয়ে ডেসক্রাইব করবো, আপাতত আমরা উত্তরটা মনে রাখি। হ্যাঁ, এর উত্তর হচ্ছে 100টা। লাস্টে গিয়ে আমি কয়েকটা জিনিস একটু লিখে দিছি, সেটা হলো আমাদের কোনটার নাম কি এইটা, আর একটা হচ্ছে এই যে এই টপিকটা, সেটা আমরা লাস্টে গিয়ে আলোচনা করবো। ওকে, আমরা পরের এমসিকিউতে যাই। আমাদের পরবর্তী এমসিকিউ হলো ফ্লুইড মোজাইক মডেল কোন কোন বিজ্ঞানী প্রদান করেন? একটু আগেই বলছি যে সিঙ্গার ও নিকলসন, এটা বোঝানোর কিছু না। ওকে, পরেরটাতে যাচ্ছি।
আমাদের পরবর্তী এমসিকিউ হলো পর্দাবিহীন সাইটোপ্লাজম অঙ্গাণু। পর্দাবিহীন বলতে ঝিল্লি নাই, তো ঝিল্লি নাই এইটা দিয়ে আমরা কি বলছিলাম? এটা দিয়ে আমরা মাজেদা ম্যাডামের এমসিকিউ যখন সলভ করেছি তখন আমরা বলছিলাম যে পর্দাবিহীন অঙ্গাণু এটা হলো প্রথম মামাই সেরা, এটা বলছিলাম না? হ্যাঁ, যেখানে প্রথম থেকে ছিল প্রোটিওজোম, মাতে ছিল হচ্ছে মাইক্রোটিউবিউল, তারপরের মাতে ছিল হচ্ছে মাইক্রোফিলামেন্ট, এরপরে রস্ট্রীতে ছিল ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সে দিয়েছিল সেন্ট্রিওল, রা দিয়েছিল রাইবোজোম। তাহলে আমাদের প্রশ্নের অপশনে কোনটা দেয়া আছে? রাইবোজোম আছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে রাইবোজোম। এখন আমরা যে এমসিকিউ গুলা পাবো এগুলা মোস্ট অফ দ্য এমসিকিউ কিন্তু আমাদের আগেই আমরা মাজেদা ম্যাডামের বইয়ে সলভ করে ফেলছি, ঠিক আছে? তো প্রচুর কোয়েশ্চেন রিপিট হবে। ওকে, পরেরটাতে যাই। এরপরের প্রশ্ন হলো নিচের কোন অঙ্গাণু শুক্রাণু গঠনে সহায়তা করে? তো শুক্রাণু গঠনে সহায়তা করে, আমি বলছি যে প্রত্যেকটা অঙ্গাণুর বা প্রত্যেকটা পার্টের কাজ আমাদেরকে পড়তে হবে। তো আমরা যখন কাজ পড়ি তখন আমরা জানি যে শুক্রাণুর অ্যাক্রোজোম বা শুক্রাণুর মস্তক তৈরি করে হলো গোলজি বস্তু। তাহলে কি তৈরি করে? শুক্রাণুর মস্তক বা অ্যাক্রোজোম তৈরি করে গোলজি বস্তু। ওকে, তাহলে আমরা পরের এমসিকিউতে যাচ্ছি। আমাদের পরবর্তী এমসিকিউ হলো সিস্টার্নি এবং ভেসিকলের সাথে সংযুক্ত হয়ে জালের মতো গঠন করে কোন অঙ্গাণু? তো সিস্টার্নি আর ভেসিকল আমরা কোথায় পাই? আমরা সিস্টার্নি আর ভেসিকল পাই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমরা কি কি পাই? যদি আমরা ইয়ারের কথা চিন্তা করি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে আমরা আসলে কি কি পাই? এখানে আমরা পাই সিস্টার্নি, ভেসিকল ও টিউবিউল। ওকে, আমরা যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা জালের মতো গঠন সৃষ্টি করে, তাই না? এই যে এরকম 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 করে, তো এই জিনিসটা আমরা পাই হচ্ছে সিস্টার্নি, ভেসিকল এবং টিউবিউল রূপে পাইছি। এখানে অপশনে কি আছে? এই তো অপশনে আছে টিউবিউল। আচ্ছা, এবং সাথে আরেকটা জিনিস আমাদের প্যাচ লেগে যায় যে সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর সিস্টার্নি, ভেসিকল এবং ভ্যাকিউল এইটা হলো গোলজি বস্তুতে পাওয়া যায়। তো ওইটা একটু লিখি যাতে প্যাচ না লাগে। তাহলে বিষয়টা কি ছিল? বিষয়টা ছিল যে আমাদের টিউবিউল, সিস্টার্নি আর ভেসিকল মিলে একটা জালের মতো গঠন তৈরি করে, সেটাকে আমরা বলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রেটিকুলাম মানে কিন্তু একটা জাল সদৃশ জিনিস, ঠিক আছে? তো এইটা হলো আমাদের টিউবিউল হবে উত্তর। কিন্তু আমাদের সিস্টার্নি, ভেসিকল আরো একটা জিনিসের মধ্যে আমরা দেখতে পাই, সেটা হলো গোলজি বডি। কিন্তু গোলজি বডিতে আমরা আবার টিউবিউল দেখতে পাই না, সেখানে দেখতে পাই ভ্যাকিউল। তাহলে গোলজি বডিতে থাকে সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকিউল, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে সিস্টার্নি, ভেসিকল এবং টিউবিউল। ওকে, সো এই এমসিকিউ আশা করি ক্লিয়ার। পরেরটাতে যাচ্ছি। আমাদের পরবর্তী এমসিকিউ কি বলছে? পরবর্তী এমসিকিউ বলছে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? তো মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? মাইটোকন্ড্রিয়ার নাম কি ভাই? মাইটোকন্ড্রিয়ার নাম হচ্ছে শক্তি উৎপাদনকারী কেন্দ্র বা পাওয়ার হাউস অফ সেল। তো এই যে পাওয়ার হাউস অফ সেল, ওর কাজ কি? ওর কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা। এইটা যদি এখনো এত কথা বলা লাগে তাহলে তো সমস্যা। এটার উত্তর এইটা। ওকে, পরেরটাতে যাই। পরবর্তী এমসিকিউ হচ্ছে কোষের কোন অঙ্গাণুটি এটিপি সিনথেসিস করে? আমাদের দেহে যে শক্তি আমরা পাই সেই শক্তি আমরা কই থেকে পাই? এটিপি হলো শক্তি মুদ্রা, বায়োলজিক্যাল কয়েন। তো শক্তি মুদ্রা আমাদের কি কাজ করবে? শক্তি উৎপাদন করবে। এবং শক্তি কে উৎপাদন করে? আমাদের দেহে শক্তি উৎপাদন করবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ওকে, তাহলে আমরা পরের এমসিকিউ যাচ্ছি। আমাদের পরবর্তী এমসিকিউ হচ্ছে মাইটোকন্ড্রিয়া কে প্রত্যক্ষ করে? একটা জিনিস নেমোনিক আছে, এটা মনে রাখতে হবে। একটা হচ্ছে কে, এ, বি। তো কে থেকে আমরা মনে রাখবো আ, এর পরে দিয়ে আমরা মনে রাখবো বা, এবং বি দিয়ে আমরা মনে রাখবো না। তাহলে কে ফর কলিকার। কলিকার কি করছে? কলিকার করছে আবিষ্কার। ওকে, কলিকার মাইটোকন্ড্রিয়াটা আবিষ্কার করছে। তারপরে এ, এ বাবাজি কি করছে? এ বাবাজি হলো অল্টম্যান। অল্টম্যান এটার নামকরণ করছে বায়োপ্লাস্ট। আমাদের লাস্ট বাবাজি মানে কার্ল বেন্ডা। কার্ল বেন্ডা কি করছে? কার্ল বেন্ডা হলো নামকরণ করছে। কি নামকরণ করছে? মাইটোকন্ড্রিয়া নামকরণ করছে। কি নামকরণ করছে? মাইটোকন্ড্রিয়া নামকরণ করছে। ওকে, ওকে, তাহলে আমরা আরেকবার বলি। আমরা মনে রাখতে বলছি কে, এ, বি বা না। তো কে ফর কলিকার। কলিকার আবিষ্কার করছে। কি আবিষ্কার করছে? মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করছে। আবিষ্কার করা মানে কি? প্রথম দেখতে পাওয়া। এরপরে আ বা, এখানে এ ফর অল্টম্যান, অল্টম্যান বায়োপ্লাস্ট নামকরণ করেন। এবং বি, বি ফর বেন্ডা, বেন্ডা নামকরণ করছে। নামকরণ করছে কি? মাইটোকন্ড্রিয়া। তো এখানে প্রশ্ন হচ্ছে মাইটোকন্ড্রিয়া প্রথম কে প্রত্যক্ষ করেন? আশা করি এটার উত্তর আমরা এখানে দিয়ে দিছি। এটার উত্তর হচ্ছে আলবার্ট ভন কলিকার। ওকে, পরেরটাতে যাই। বায়োলজিক্যাল পাওয়ার হাউসে কোন পদার্থের পরিমাণ 25 থেকে 30%? তো বায়োলজিক্যাল পাওয়ার হাউস বলতে আমরা প্রথমে কি বুঝাইছি? বায়োলজিক্যাল পাওয়ার হাউস কোন জিনিসটাকে বলতেছি আমরা? বায়োলজিক্যাল পাওয়ার হাউস আমরা বলতেছি মাইটোকন্ড্রিয়াকে। এবং মাইটোকন্ড্রিয়াতে লিপিড আছে না? সেই লিপিডের পরিমাণ হইল 25 থেকে 30%। ওকে বাচ্চারা, আমাদের এই এমসিকিউটাও ডান। তাহলে আমরা পরেরটাতে যাই। আচ্ছা, আমাদের পরবর্তী এমসিকিউ হলো মাইটোকন্ড্রিয়াতে কত প্রকার এনজাইম ও কোএনজাইম থাকে? তো এটা পুরাই মুখস্থ, এখানে বোঝানোর কিছু নাই। এর উত্তর হচ্ছে 100 ধরনের। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। নেক্সট, এরপরে বলছে কোনটি স্টার্চ বা শ্বেতসার সঞ্চয় করে? এখানে এগুলো সব প্লাস্টিডের নাম হিসেবে দেওয়া আছে। তো
আমরা জানি যে লিউকোপ্লাস্টে আমাদের যে খাদ্য সঞ্চয়ের কাজটা হয়ে থাকে। তো লিউকোপ্লাস্ট আবার ৩ ধরনের আছে। একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট আর একটা হচ্ছে ইলায়োপ্লাস্ট। তো ইলায়োপ্লাস্ট স্নেহ জাতীয় খাদ্য সঞ্চয় করে। এবং মাজেদা ম্যাডামের এমসিকিউ যখন আমরা সলভ করতেছিলাম তখন কিন্তু আমরা একটা নেমোনিক পড়েছিলাম যে আমি ভাত খাই, আলী প্রোটিন খাই। তো আমি হলাম অ্যামাইলোপ্লাস্ট, আমি থেকে অ্যামাইলোপ্লাস্ট, আর ভাত থেকে শর্করা বা কার্বোহাইড্রেট, তাহলে অ্যামাইলোপ্লাস্ট কার্বোহাইড্রেট সঞ্চয় করে। এরপরে আলী প্রোটিন খায়, আলী থেকে অ্যালিউরোপ্লাস্ট আর প্রোটিন, মানে অ্যালিউরোপ্লাস্ট প্রোটিন সঞ্চয় করে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে অ্যামাইলোপ্লাস্ট কার্বোহাইড্রেট সঞ্চয় করে এবং অ্যালিউরোপ্লাস্ট প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে। তো এখানে স্টার্চ বা শ্বেতসার এইটা হলো আমাদের শর্করা জাতীয় খাদ্য, এবং শর্করা জাতীয় খাদ্য কে সঞ্চয় করবে? শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করবে অ্যামাইলোপ্লাস্ট। ওকে, তাহলে আমরা পরের এমসিকিউতে যাই। আচ্ছা, আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে পরিণত উদ্ভিদ কোষে কতটি প্লাস্টিড থাকে। এটাও কিন্তু মুখস্থ, এখানে বোঝানোর কিচ্ছু নাই। 25 থেকে 60টা। ঠিক আছে, আমরা পরেরটাতে যাচ্ছি। আমাদের পরবর্তী এমসিকিউ হচ্ছে উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের সাধারণ আকৃতি কেমন। একটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের সাধারণ আকৃতি, তাহলে এখানে আমরা মনে রাখবো যে সাধারণ আকৃতি কেমন। সাধারণ আকৃতিটা আমাদের বইয়ে একদম স্পষ্ট করে দেওয়া আছে যে ক্লোরোপ্লাস্টের সাধারণ আকৃতি হলো লেন্স আকৃতি। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে। এছাড়াও আমাদের বইয়ে শৈবাল সম্পর্কিত অনেকগুলো আকারের কথা বলা আছে, যে কোন শৈবালে কিরকম আকারের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। তো ওইটা আমরা পরবর্তীতে একটা প্রশ্ন আছে সেখানে গিয়ে শিখবো। কিন্তু আমাদের সাধারণ আকৃতিটা, উদ্ভিদ কোষের সাধারণ আকৃতিটা হবে লেন্স আকৃতির। ঠিক আছে, আমরা পরের এমসিকিউতে যাচ্ছি। আচ্ছা, আমাদের পরবর্তী এমসিকিউ বলছে কোষের স্বপ্রজননক্ষম অঙ্গাণু কোনটি। স্বপ্রজননক্ষম অঙ্গাণু কোনটি? তো ক্লোরোপ্লাস্ট কি স্বপ্রজননক্ষম? উত্তর হচ্ছে না। মাইটোকন্ড্রিয়াও না, গোলজি বস্তুও না। তাহলে আমাদের স্বপ্রজননক্ষম অঙ্গাণু একটাই আছে, এবং সেটা হলো সেন্ট্রিওল। ওকে, নেক্সট। আমাদের পরবর্তী এমসিকিউ হলো নিউক্লিওটাইডের ভান্ডার কোনটি। তো নিউক্লিওটাইডের ভান্ডার, যদি আমরা একটা নিউক্লিয়াস ড্র করতে পারি, যে আমাদের একটা নিউক্লিয়াস আছে, এখানে আমাদের আরো একটা ছোট্ট গোলাকৃতির বস্তু আছে যেটা অনেকটাই ঘন, এই যে এরকম খুবই ঘন একটা বস্তু, এবং সেখানে আমাদের ক্রোমাটিন তন্তুগুলো এইভাবে সংযুক্ত। ঠিক আছে, ওকে। এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা বলি নিউক্লিওলাস, এবং আমাদের এই জিনিসটাই হলো নিউক্লিওটাইডের ভান্ডার। এই যে নিউক্লিওলাসটাই হলো আমাদের নিউক্লিওটাইডের ভান্ডার। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই অপশনটা হলো নিউক্লিওলাস। তাহলে আমরা পরবর্তী এমসিকিউতে যাচ্ছি। আমাদের পরবর্তী এমসিকিউ হচ্ছে কোষের মস্তিষ্ক কোনটি। কোষের মস্তিষ্ক বা কোষের প্রাণকেন্দ্র, এইটা আমরা মাজেদা ম্যাডামের বইয়ে অনেকবার পাইছি। তো এইটা হলো নিউক্লিয়াস। আচ্ছা, আমি বারবার মাজেদা ম্যাডাম করতেছি কেননা এই যে ভিডিও দুইটা, এটা কিন্তু ইন্টার কানেক্টেড ভিডিও। ঠিক আছে, মাজেদা ম্যাডাম না দেখে আমি কাউকে সাজেস্ট করবো না যে আপনারা আজিবুর স্যার, আলিম স্যারের ভিডিওটা দেখেন, অন্তত আমাদের প্লে লিস্টে। কেননা আমরা মাজেদা ম্যাডামের এমসিকিউটা অনেক ডিটেইলে পড়াইছি, এবং মাজেদা ম্যাডামের এমসিকিউ এর যতগুলা প্রশ্ন ছিল সব প্রশ্ন আমরা ধরে ধরে সলভ করছি। যার ফলে এখন আমরা যা পাচ্ছি বা যা সলভ করতেছি সেগুলো কিন্তু মোস্ট অফ দা রিপিটেড কোয়েশ্চেন। তো রিপিটেড কোয়েশ্চেন আমরা এত ডিটেইলসে বলতেছি না, যেগুলো দরকার সেগুলো আমি ডিটেইলসে বলে দিব। আর যেগুলো আমি মাজেদা ম্যাডামের ডিটেইলসে পড়িয়ে দিয়েছি অলরেডি, সেগুলো কিন্তু আমি আর ডিটেইলসে বলছি না। সুতরাং আই উইল সাজেস্ট যে যারা আমাদের এই প্লে লিস্টে ভিডিও দেখছেন তারা অবশ্যই আগে মাজেদা ম্যাডামটা কভার করবেন, এরপরে এই ভিডিওটা শুরু করবেন। ঠিক আছে, পরবর্তী এমসিকিউ হলো ক্রোমোজোমের কোন অঞ্চলকে নিউক্লিওলাস সংগঠক বলা হয়। তাহলে কি বলা হয়? বলা হয় নিউক্লিওলাস সংগঠক। এটার আরেকটা নাম আছে। ঠিক আছে, আরেকটা নাম আছে, তো এই নামটা আমরা একটু লিখি, তাহলে আমাদের একটা এমসিকিউতেই সব থেকে যাবে। নিউক্লিওলাস সংগঠক বা নিউক্লিওলাস, নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। তো এই জিনিসটা সবসময়ই হবে গৌণ কুঞ্চন। তাহলে আমাদের বিষয়টা ছিল যে ক্রোমোজোমের কোন অঞ্চলকে নিউক্লিওলাস সংগঠক অথবা নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল বলে, এটার উত্তর হচ্ছে গৌণ কুঞ্চন। ওকে, তাহলে আমরা পরের পার্টে যাই। আচ্ছা, আমাদের কোন অঙ্গাণু বংশগতির উপাদান বহন করে। তো ক্রোমোজোম ছাড়া এটা কে করবে? এটা তো অনেকবার বলা হয়েছে, ক্রোমোজোম ছাড়া এই কাজটা কেউ করতে পারবেন না। তাহলে ক্রোমোজোম। ওকে, আমরা পরেরটাতে যাচ্ছি। আমাদের পরবর্তী এমসিকিউ হলো ক্রোমোজোমকে রঞ্জিত করলে এর মধ্যবর্তী যে অংশ রংহীন থাকে তাহলে তাকে কি বলে? এটাকে ক্রোমোমিয়ার বলে? না। পেলিকল বলে? না। পেলিকলের অস্তিত্ব কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়েও পাওয়া যায় নাই, এটার অস্তিত্ব এখনো প্রমাণই করতে পারে নাই, সেখানে আবার আমরা রংহীন থাকবে না রঙিন থাকবে কিভাবে জানবো? টেলোমিয়ারও না। তাহলে আমাদের উত্তর হলো সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, নেক্সট এমসিকিউ। আচ্ছা, আমাদের পরবর্তী এমসিকিউ বলছে মানুষের কত জোড়া অটোজোম থাকে। এইটা যে পারে না তার পড়াশোনা বাদ, ওর পড়াশোনা করার কোনো দরকার নাই। ঠিক আছে, মানুষের মোট কত জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া ক্রোমোজোম থাকে মানুষের। যার মধ্যে 22 জোড়া অটোজোম আর 1 জোড়া সেক্স ক্রোমোজোম। ওকে, তাহলে এটার উত্তর হলো 22। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাই।
পরবর্তী এমসিকিউ বলছে যে পিউরিন বেস কোনটি। তো পিউরিন বেস কোনটি এটাও আমরা অলরেডি বলছি, এটাও আমাদের রিপিটেড প্রশ্ন। পিউরিন বেস হলো অ্যাডিনিন এবং গুয়ানিন। আর আমাদের পাইরিমিডিন বেস হলো সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিন। তাহলে উত্তর হলো অ্যাডিনিন। আচ্ছা, নেক্সট। এরপরে আমাদের পরবর্তী এমসিকিউ কোনটাতে অ্যান্টিকোডন বিদ্যমান, এটাও আমরা পড়ে এসেছি মাঝে ম্যাডামে, টিআরএনএ তে বিদ্যমান। ওকে, পরবর্তী এমসিকিউ। এরপরে আমাদের পরবর্তী এমসিকিউ হলো ল্যাকটেজ অপেরণে কয়টি অংশ থাকে। তো ল্যাকটেজ অপেরণ, অপেরণ জিনিসটা কি? অপেরণ জিনিসটা হলো আদিকোষী জীবের জিন প্রকাশের একক। আদিকোষী জীবের জিন প্রকাশের একককে অপেরণ বলে। লিখে দিব, লিখে দিই। ঠিক আছে, ওকে। এবং এই অপেরণে সবসময়ই কম্পোনেন্ট থাকবে চারটা। ঠিক আছে, এটা আলাদা করে কিছু মনে রাখার দরকার নেই যে এটার কম্পোনেন্ট সবসময়ই চার। ওকে, নেক্সট। আমাদের পরবর্তী প্রশ্ন হলো নিউক্লিওসাইডের পেন্টোজ সুগারের কয় নম্বর কার্বনে নাইট্রোজেন যুক্ত থাকে। তো এইটা আমরা আগেও বলেছি যে যদি আমরা চিন্তা করি যে আমাদের একটা পেন্টোজ সুগার আছে, রাইট, একটা পেন্টোজ সুগার আছে, জুড়লি না কেন বাবা, হ্যাঁ, পেন্টোজ সুগার আছে, যার মধ্যে এইটা হলো 1 নম্বর কার্বন, এটা হলো 2 নম্বর কার্বন, এটা 3, এইটা 4 এবং এইটা 5। তো এই যে পেন্টোজ সুগারের মধ্যে এইখানে থাকে আমাদের নাইট্রোজেন বেস, তাই না? এইখানে থাকে আমাদের নাইট্রোজেন বেস, ধরে নিলাম অ্যাডেনিন অথবা গুয়ানিন অথবা সাইটোসিন অথবা থাইমিন। হুম, এবং আমাদের এই জায়গায় থাকে ফসফরাস। হুম, এরকম। তাহলে বিষয়টা এরকম থাকে, তাই না? তাহলে আমাদের কত নম্বর কার্বনে? 1 নম্বর কার্বনে নাইট্রোজেন বেস যুক্ত থাকছে। ঠিক আছে, তাহলে উত্তর হবে 1 নম্বর কার্বনে। ওকে, আমরা পরের এমসিকিউতে যাই। আচ্ছা, আমাদের পরবর্তী এমসিকিউ বলছে ডিএনএ থেকে এমআরএনএ এবং এমআরএনএ থেকে প্রোটিন, উপরোক্ত প্রক্রিয়াটাকে কি বলে। তো ডিএনএ থেকে এমআরএনএ সেন্ট্রাল ডগমা অফ লাইফ, এটাও পড়িয়েছি আগে ভিডিওতে, যে ডিএনএ থেকে এমআরএনএ সেন্ট্রাল ডগমা অফ লাইফ, এই জিনিসটা হলো ট্রান্সক্রিপশন, এবং এমআরএনএ থেকে প্রোটিন এই জিনিসটা হলো ট্রান্সলেশন। তো কোন অপশনটা মিলছে? রেপ্লিকেশন, রেপ্লিকেশন তো ডিএনএ থেকে ডিএনএ। ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন শুধু এইটুকু ডিএনএ থেকে এমআরএনএ, কিন্তু এখানে যে আমরা প্রোটিনও পাইছি এমআরএনএ থেকে, তাহলে মিউটেশনও হবে না। কোনটা মিলছে? ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন, এইটা মিলছে। তাহলে আমাদের উত্তর হলো ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। ওকে, নেক্সট। আমাদের পরবর্তী এমসিকিউ হলো কোনটিতে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে। তো রিভার্স ট্রান্সক্রিপশন সেন্ট্রাল ডগমা অফ লাইফে আমরা পড়েছি যে ডিএনএ থেকে ডিএনএ যখন তৈরি হচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি রেপ্লিকেশন। ডিএনএ থেকে এমআরএনএ যখন তৈরি হচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি ট্রান্সক্রিপশন, এবং এমআরএনএ থেকে যখন আমরা প্রোটিন পাচ্ছি সেটাকে আমরা বলতেছি ট্রান্সলেশন। কিন্তু যখন আমাদের ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার বদলে এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, সেই জিনিসটাকে আমরা বলি রিভার্স ট্রান্সক্রিপশন। এটাও আমরা আগের ক্লাসে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। সো এটা কিন্তু আমরা বলেছিলাম গতদিনই যে আমাদের বডির কোনো সিস্টেম যখন ডিফেক্টেড হয়ে যায় বা কোনো রকমের জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যায়, তখনই কিন্তু এই জিনিসটা দেখা যায়, এবং এইটা দেখা যায় এইচআইভি আক্রান্ত হলে। ওকে, ওকে, তাহলে আমরা পরের এমসিকিউতে যাই। আচ্ছা, আমাদের পরবর্তী এমসিকিউ বলছে ডিএনএ এর একটি হেলিক্সের অনুক্রম এটি জিসি হলে এমআরএনএ বেস ক্রমের অনুক্রম কোনটা হবে। তো কি বলছে? এমআরএনএ। এমআরএনএ তে কিন্তু থাইমিন থাকবে না। ওকে, থাইমিন থাকবে না, তাহলে এর বদলে কি হবে? এর বদলে এমআরএনএ তে হবে ইউ, টি এর বদলে হবে এ, জি এর বদলে হবে সি, এবং সি এর বদলে হবে জি। তো আমরা অপশনগুলোর দিকে তাকাই। প্রথম অপশনে ইউ আছে, নাই। ইউ আছে, নাই। ইউ আছে, নাই। তাহলে কোথায় ইউ আছে? এই যে ইউ এ সিজি। তো এই যে ইউ এই অপশনে আছে, মেবি লিখতে একটু আগা পিছা হয়ে গেছে, ব্যাপার না, এখানে যেহেতু ইউ আছে সেহেতু এটাই উত্তর। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরের এমসিকিউতে যাচ্ছি। আমাদের পরবর্তী এমসিকিউ বলা আছে যে জেনেটিক কোডে কয়টি নাইট্রোজেন বেস থাকে। তো আমরা জেনেটিক কোড তো পড়ছি, জেনেটিক কোড তো আমরা জানি যে AUG, এটা হলো আমাদের একটা জেনেটিক কোড। তারপরে আমাদের স্টপ কোডন আছে UAA, UGA। তো এই যে প্রত্যেকটা আমাদের এক একটা কোডন আছে বা কোড আছে, সেখানে আমাদের কয়টা করে নাইট্রোজেন বেস আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3, 1 2 3, 1 2 3। তো তিনটা করে দেখতে পাচ্ছি। সো এটার উত্তরও 3। এটাও আগের ক্লাসে বলছিলাম, কিন্তু যদি সবগুলো আগের ক্লাসের কথা বলে দিই তাহলে বলবেন যে আপু ক্লাসে কিছু পড়ায় না। ঠিক আছে, ওকে, তাহলে নেক্সট। আচ্ছা, আদিকোষী রাইবোজোমের উপ একক। তো আদিকোষী রাইবোজোমে কি ধরনের রাইবোজোম থাকে? আদিকোষে 70S রাইবোজোম থাকে। 70S রাইবোজোম থাকে। তো এই যে 70S কে আমরা কিভাবে ভাঙায় লিখতে পারি? 70S কে আমরা ভাঙায় লিখতে পারি 30S প্লাস 50S, তাই না? আর প্রকৃত কোষে থাকে হচ্ছে 80S। 80S কে আমরা কিভাবে ভাঙাতে পারি? 80S কে আমরা ভাঙাতে পারি 40S আর 60S। আদি কোষ মানে হলো 70S রাইবোজোম। আর 70S রাইবোজোমের জিনিসটা কিভাবে থাকবে? 70S এ থাকবে এই যে 50S আর 30S। ঠিক আছে, এই তো আমরা উত্তর পেয়ে গেছি। ওকে, নেক্সট। আচ্ছা,
আমাদের পরবর্তী এমসিকিউ বলছে যে স্ট্যাবিলাইজার আর ল্যাবিলাইজার এটা কোন অঙ্গাণুর বৈশিষ্ট্য? তো আমরা এইটা কোথায় দেখতে পাইছিলাম? আমাদের মনে আছে যে এটা আমরা কই দেখতে পাইছি স্ট্যাবিলাইজার আর ল্যাবিলাইজার? স্ট্যাবিলাইজার আর ল্যাবিলাইজার এই জিনিসটা আমরা দেখতে পাই লাইসোজোমে। ওকে, ওকে, নেক্সট। এরপরে আমরা বলছে যে এনার্জি কারেন্সি। এনার্জি কারেন্সি মানে হচ্ছে শক্তি মুদ্রা। এনার্জি কারেন্সি বলতে আমরা বুঝাই শক্তি মুদ্রা, এবং এই শক্তি মুদ্রা হচ্ছে এটিপি। তো মানব দেহে বা জীব দেহে এটিপি তৈরি করার জন্য কোন অঙ্গাণু আছে? এটিপি তৈরি করার জন্য যে অঙ্গাণু আছে সে হলো মাইটোকন্ড্রিয়া, কারণ মাইটোকন্ড্রিয়ার কাজ শক্তি উৎপাদন করা। শক্তি উৎপাদনকারী অঙ্গাণু বা শক্তিঘর অথবা পাওয়ার হাউস অফ সেল বা বায়োলজিক্যাল পাওয়ার হাউস সবকিছুই কিন্তু মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, ওকে, নেক্সট। আমাদের পরবর্তী এমসিকিউ বলছে কোনটিতে কোয়ান্টাসম পাওয়া যায়? তো চিত্র দেখেই বোঝা গেছে কোনটাতে পাওয়া যাবে। তো কোয়ান্টাসম জিনিসটা আমরা একটু বলি। আমরা জানি যে এইগুলা এক একটা যে এই যে স্তূপ গুলা আছে, এই স্তূপ গুলা এক একটার নাম হচ্ছে গ্রানা, এবং এই যে এক একটা গ্রানামের যে একটা করে স্তর আছে, এই এক একটা স্তরকে বলা হয় থাইলাকয়েড। এই থাইলাকয়েডে যখন বিভিন্ন জিনিসপত্র থাকে লাইক রাইবোজ, তারপরে বিভিন্ন রকমের বস্তু, এই বস্তুগুলো যখন থাকে তখন সেই বস্তুগুলাকে দানাদার স্ফটিকের মতো দেখায়, দানাদার স্ফটিকের মতো দেখায়, এবং এই দানাদার স্ফটিক গুলাকেই আমরা বলি কোয়ান্টোসোম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এটা দেখতে পাই ক্লোরোপ্লাস্টে। আচ্ছা, এছাড়া আমরা ক্লোরোপ্লাস্টে কি দেখি? এই যে আমরা এখানে স্ট্রোমা ল্যামেলি দেখতে পাচ্ছি, এখানে দুইটা ঝিল্লি দেখতে পাচ্ছি, এই যে সাদা সাদা রাইবোজোম দেখতে পাচ্ছি, তারপরে এই যে পিঙ্ক পিঙ্ক গুলা তৈলবিন্দু দেখতে পাচ্ছি, এই যে ওর নিজস্ব ডিএনএ আছে সেটা দেখতে পাচ্ছি, এবং শ্বেতসার কণা আছে সেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নেক্সট এমসিকিউ তে চলে যাই। ওকে, মানব জিনোমে 2 ভাগ বৈশিষ্ট্য গ্রহণ করে, বাকি 98 ভাগ জিনই নিষ্ক্রিয় থাকে। তো যে জিন আমাদের কোনো কাজে লাগে না সেটাকে আমরা কি বলবো? জাঙ্ক ডিএনএ বলবো। ওটা আমাদের কোনো কাজে আসে নাই, মানে ওটা নষ্ট। আমাদের পরের এমসিকিউ হলো কোন কোডটির অ্যামিনো অ্যাসিড বাহী টিআরএনএ নাই? তো অ্যামিনো অ্যাসিড বাহী টিআরএনএ নাই মানে হলো যে স্টপ কোডন। স্টপ কোডন কিন্তু আমাদের কোনো রকম অ্যামিনো অ্যাসিড সংশ্লেষ করতে পারে না, কারণ অ্যামিনো অ্যাসিড সংশ্লেষণের জন্য যে ইনফরমেশনের দরকার হয় সেই ইনফরমেশন স্টপ কোডন ক্যারি করে না। তাহলে আমাদের স্টপ কোডন কি কি আছে? স্টপ কোডন আছে হচ্ছে উয়া, উগা, উআগ। এই তিনটা হলো আমাদের স্টপ কোডন, এবং এদের কোনো অ্যামিনো অ্যাসিড বাহী টিআরএনএ নাই, কারণ এদের কাজ তো বন্ধ করে দেয়া। তো টিআরএনএ কেমনে থাকবে? তো এখানটার মধ্যে কোনটা মিলছে? সিএএ মিলছে না, এটা মিলছে, এটা তো এইউজি, এটা দিয়ে তো শুরু হয়, এটা মেথিওনিন। ইউসিইউ মিলছে না, তাহলে কোনটা মিলছে? এই যে ইউএএ, এটা মিলছে। সুতরাং এটা হলো আমাদের আনসার। তো আমাদের এই এমসিকিউটাও ডান। তাহলে আমরা নেক্সটে যাচ্ছি। ঠিক আছে, আমাদের নেক্সট আর কোনো এমসিকিউ নাই, অর্থাৎ আমাদের আজিবুর স্যার এখানেই শেষ। মানে আজিবুর স্যার শেষ না, আজিবুর স্যারের অনুশীলন এখানে শেষ। তো আমাদের প্রেজেন্ট কাজগুলো সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি আমি। এই মুহূর্তে আমাদের ক্লাস ব্রিজ ক্রস অর ফল এই সিরিজটা চলছে। তো এই সিরিজটা আমরা সম্পূর্ণ অনুশীলনের উপরে নিয়ে এসেছি। আপনারা জানেন যে ফুল আপডেটেড অনুশীলনের উপর আমাদের এই সিরিজটা চলছে, যেখানে আমরা আপনাদেরকে সব অনুশীলনী ধরে ধরে সলভ করিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। ওকে, এবং আমাদের আপকামিং আরেকটা সিরিজের কথা যদি বলি, তাহলে সেটা হলো ব্রেড অ্যান্ড লটারি। এখানে আমরা আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যে এক্সট্রা ইনফরমেশন লাগে, সেটা বই থেকে কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন, কোন জায়গাগুলো পড়বেন, সেগুলো আমরা ইনশাল্লাহ পড়িয়ে দিব আপনাদেরকে। তো আমাদের গ্লাস ব্রিজ ক্রস অর ফল এই সিরিজটা যখন একটা মাঝামাঝি পর্যায়ে চলে আসবে, তখন ইনশাল্লাহ আমরা এই সিরিজটা শুরু করব। ওকে, ঠিক আছে। তো আমরা চাই যে এই যে আমরা আপনাদের জন্য এই কাজগুলো করছি, আপনারা আমাদের সাথে থেকে আমাদেরকে কাজ করতে অনুপ্রাণিত করবেন, এবং আপনাদের মতো কিউরিয়াস মাইন্ডস আপনাদের ফ্রেন্ডসদেরকে আমাদের বিষয়ে জানাবেন, এবং তাদেরকেও ইনভাইট করবেন যাতে তারাও আমাদের সাথে যুক্ত হয়। তো আপনারা কিভাবে এবং কোথায় আমাদের সাথে যুক্ত হবেন, আপনারা কিভাবে আমাদের সাথে ইন্টারাকশনটা চালাবেন? সো আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ফোর ব্রেইন। তো এই ফোর ব্রেইন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আমি আপনাদেরকে যদি একটা জিনিস দেখাতে চাই, যে এই যে ফোর ব্রেইন এটা আছে না, আপনারা যদি এই যে স্লাইডটা তো আমরা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা যদি এই স্লাইডটাতে ক্লিক করেন, এই যে ফোর ব্রেইনের উপরে ক্লিক করেন, তাহলে এটা আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে ডিরেক্টলি। ঠিক আছে, এভাবে আপনারা প্রতিটা জিনিসের উপরে যদি ক্লিক করেন, এই যে আপনারা আমাদের ফেসবুকের লোগো এই যে ফোর ব্রেইন লেখার উপরে যদি ক্লিক করেন, তাহলে আপনাকে দেখে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে, সেম অ্যাজ দ্য গ্রুপ। ঠিক আছে, তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, অথবা আমরা রেগুলার বেসিসে আমাদের ফেসবুক পেজে সমস্ত রকমের আপডেট দিয়ে থাকি, ভিডিও পাবলিশ করে থাকি। তো আপনারা আমাদের ফেসবুক পেজেও আমাদের সাথে ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, এবং আমাদের সম্পর্কে সকল আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপ ফোর ব্রেইন অ্যালিতে যুক্ত হয়ে থাকতে পারেন। এবং আমি আশা করবো যে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, এবং আপনাদের ফ্রেন্ডস, আপনাদের মতো কিউরিয়াস মাইন্ডসদেরকেও এই বিষয়ে জানাবেন। ঠিক আছে, ওকে, অনেক কথাই হয়ে গেছে, আমরা আর কথা না বাড়িয়ে আমাদের পরবর্তী রাইটার আলিম স্যারের প্রশ্নে ঢুকে যাই। ওকে, ঠিক আছে। এরপরে আমাদের পরের অনুশীলনী হলো কোষের গঠন আলিম স্যার। আমরা আলিম স্যারের অনুশীলনীটা সলভ করে ফেলি। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন অঙ্গাণুটির মাধ্যমে অটোফ্যাগি হয়? তো এইটা আমরা মাজেদা ম্যামে পড়ে এসেছি যে আমাদের অটোফ্যাগি, অর্থাৎ অটোফ্যাগি আর অটোলাইসিস কিন্তু সেম জিনিস।
তো অটোফেগি জিনিসটা কোথায় হয়? এটা অনেকবার পড়িয়েছি, আমি আবারও বলছি যে আমাদের লাইসোজোমে বিভিন্ন রকমের এনজাইম থাকে। তো এই এনজাইম গুলো নর্মাল অবস্থায় কোনো ক্ষতি করছে না আমাদের, কিন্তু যদি লাইসোজোমে বা আমাদের কোষে কখনো প্রতিকূল অবস্থা আসে বা খাদ্যাভাব ঘটে, তখন এই এনজাইম গুলো লাইসোজোমের যে আবরণটা আছে সেই আবরণটা বিদীর্ণ করে বাইরে বেরিয়ে আসে এবং সেলটাকে নষ্ট করে ফেলে। তো লাইসোজোম নিজের সেলটাকে নিজেই নষ্ট করে ফেলতেছে নিজের এনজাইম দ্বারা। তো এটা নিজে নিজেই হচ্ছে না, স্বয়ংক্রিয়ভাবে। তো এটা আত্মঘাতী ব্যাপার হয়ে গেল না? এই আত্মঘাতী ব্যাপারটাই হলো অটোফেগি, এবং এই কাজটা করে হলো লাইসোজোম। ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। নিচের কোনটি পিউরিন বেস? তো আমরা একটু আগেই বলেছি যে কোনটা পিউরিন বেস, কোনটা পাইরিমিডিন বেস। পিউরিন বেস হলো আমাদের অ্যাডেনিন এবং গুয়ানিন, এবং আমাদের পাইরিমিডিন বেস হলো সাইটোসিন, থায়ামিন এবং ইউরেসিল। এবং এর সাথে পিউরিন বেস হলো 2 রিং বিশিষ্ট এবং পাইরিমিডিন বেস হলো 1 রিং বিশিষ্ট। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এখানে উত্তর হলো অ্যাডেনিন। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সূচনা কোডন? সূচনা কোডন হলো যাকে দিয়ে আমাদের ট্রান্সলেশন প্রক্রিয়াটা শুরু হয়। ট্রান্সলেশন প্রক্রিয়াটা কি? এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় তাকে বলা হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশন করে কে? বিভিন্ন রকমের কোডন, টিআরএনএ এর সাহায্যে। কোডন গুলা বিভিন্ন রকম অ্যামিনো অ্যাসিড সংশ্লেষের ইনফরমেশন বহন করে। তো এই প্রক্রিয়াটা তো একজনকে শুরু করতে হবে। আমাদের 64টা কোডন আছে, যার মধ্যে 61টা কোডন অ্যামিনো অ্যাসিড সংশ্লেষণের জন্য যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো ক্যারি করে, আর 3টা ট্রান্সলেশন প্রক্রিয়াকে বন্ধ করে দেয়। তারা কোনো রকম অ্যামিনো অ্যাসিড সংশ্লেষ করতে পারে না। তো যে শুরু করে সে হলো AUG, এটাকে আমরা বলি মেথিওনিন। ওকে, এটা আমরা আগেও বলেছি, আবারও বলে দিলাম। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। ওকে, আমরা পরেরটাতে যাই। জীবের বংশগতীয় পদার্থ কোনটি? তো বংশগতীয় পদার্থ কোনটি এটা নিশ্চয়ই আর বলতে হবে না, এটা সবাই জানে যে এটা ডিএনএ। ঠিক আছে, আমরা পরেরটাতে যাই। কোষকে আবিষ্কার করেন? কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক। কোষ ও এর গঠন প্রথম বিজ্ঞানীর নাম হচ্ছে রবার্ট হুক। ওকে, তো একটা কথা বলি শুনেন। আমরা একটু আগে মাজেদা ম্যাডাম থেকে ভাস্ট একটা কোয়েশ্চেন সলভ করে এসেছি। একটু আগে বলতে আগের দিন আমাদের আগের ভিডিওতে ফার্স্ট কোয়েশ্চেন সলভ করার পরে কিছুক্ষণ আগেই আমরা আজিবুর স্যারের প্রশ্ন সলভ করে আসলাম, এবং মাজেদা ম্যাডাম এবং আজিবুর স্যার মিলে আমাদের সব রকম টাইপই না কভার হয়ে গেছে। তো এখন আমরা যা পাবো, মোস্ট অফ দা কোয়েশ্চেন্স হলো রিপিটেড কোয়েশ্চেন, কিন্তু স্যারদের বইয়ে আছে। আমরা কি করতে পারি? সো আমরা রিপিটেড কোয়েশ্চেন গুলো আর বলবো না, জাস্ট উত্তর বলে দিয়ে যাবো। কিন্তু যেখানে আমার মনে হবে যে এই ইনফরমেশনটা আপনাদেরকে আরেকটু ওভারভিউ করে দেওয়া উচিত, তাই এটা একটু নতুন ইনফরমেশন, সেটা আপনারা অবশ্যই আমার কাছ থেকে ডিটেইলসে পাবেন। কারণ আমি নিজে ডিটেইলস পড়তে পছন্দ করি এবং ডিটেইলস পড়াতেও পছন্দ করি। আমার মনে হয় যে একটা জিনিস ডিটেইলসে পড়লে সেই জিনিসটা মনে থাকার চান্স 100%। ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। ওকে, কোষ গহ্বরের চারপাশে যে পাতলা আবরণ থাকে তাকে কি বলে? মাজেদা ম্যাডামে এটা আমি ড্র করে বুঝাইছিলাম, কিন্তু যদি আমি এখন কিছুই না লিখি আপনাদের মনে হবে আপু আমাদের কিছু পড়ায় না। আপনারা নিশ্চয়ই জানেন যে কোষ গহ্বর কিন্তু উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য মেইনলি, কিন্তু প্রাণী কোষেও ছোট ছোট দেখতে পাওয়া যায়, বাট রেয়ার। কিন্তু এটা মেইনলি উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। তো হইলো, এই যে আমাদের একটা কোষ দেয়া আছে, এবং এই কোষে এই যে এই ফাঁকা জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না, ব্রাউন কালার দিয়ে মার্ক করছি, এই জিনিসটা হলো আমাদের কোষ গহ্বর। এবং এর পাশে একটা একস্তরী আবরণ থাকে, পাতলা কিন্তু একস্তরী আবরণ। এইটা হলো টনোপ্লাস্ট। কি এটা? টনোপ্লাস্ট। তো এই যে ভায়োলেট কালারটা হলো টনোপ্লাস্ট। তাহলে যে পাতলা আবরণ থাকে তার নাম কি হলো? তার নাম হলো টনোপ্লাস্ট। এই যে আমাদের লাস্টেই দেয়া আছে জিনিসটা, টনোপ্লাস্ট। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কোনটি সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু? আমি এটা পড়িয়েছিলাম এইভাবে যে হারপেন নির্জীবী বস্তু হলো। সো আপনাদের যারা আগের ক্লাসটা দেখে এসেছেন, আমি অবশ্যই বলতেছি, বারবার বলতেছি, আগের ক্লাসটা অবশ্যই দেখে আসবেন। তাহলে দেখবেন যে আপনার এই জিনিসগুলা, এই ক্লাসটা আপনার রিক্যাপ ক্লাস হিসেবে ইউজ হচ্ছে। আগের ক্লাসটাতে আমরা ফুল অন ডিটেলস বলে ফেলছি। তো হার থেকে হরমোন, পি থেকে পেকটিন, ই থেকে এনজাইম, এন থেকে নেকটার, এইগুলো হলো সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু। তো আমাদের অপশনে কি আছে? আমাদের অপশনে কি কি আছে? আমাদের অপশনে আছে রাইবোজোম, এটা তো হবে না, কারণ রাইবোজোম তো না। তারপরে লাইসোজোম, লাইসোজোমও কিন্তু না, এগুলো তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তারপরে প্লাস্টিড, প্লাস্টিডও না। এনজাইম কিন্তু আমাদের অপশনে আছে। তো ও হ্যাঁ, এনজাইম তো অবশ্যই, কারণ আমরা পড়ছি যে হরমোন, পেকটিন, এনজাইম, নেকটার, এগুলো হলো নির্জীবীয় বস্তু। ঠিক আছে, ওকে, পরেরটাতে যাই। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নে বলছে ডিএনএ খন্ড জোড়া লাগানোর কাজে ব্যবহার করা হয় কি? তো ডিএনএ খন্ড জোড়া লাগানোর কাজে কি ব্যবহার করা হয়? ডিএনএ খন্ড জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয় একটা, কাটার কাজে ব্যবহৃত হয় আরেকটা। তো কাটার জন্য আমরা যেটা ব্যবহার করি, আমরা দুইটাই লিখে দিই। কাটার জন্য আমরা ব্যবহার করি রেস্ট্রিকশন এনজাইম, আর জোড়া লাগাতে লাইগেজ এনজাইম ব্যবহার করি। তাহলে বিষয়টা দাঁড়ালো যে আমরা যখন ডিএনএ একটা অংশ কাটি, সেটার জন্য আমরা রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করি, এবং আমরা যখন জোড়া লাগাই তখন আমরা লাইগেজ এনজাইম ব্যবহার করি। এই যে জোড়া লাগাতেও ল আছে, লাইগেজেও ল আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আগের ক্লাসে বলেছিলাম যে হেলিকেজ, হেলিকেজ সম্পর্কে কিন্তু আমরা আগের ক্লাসে বলছি। তো হেলিকেজ সম্পর্কে কার কি মনে আছে, এটা কি বলতে পারবেন কেউ? আচ্ছা, হেলিকেজ সম্পর্কে আমরা আগের ক্লাসে বলছি যে পেঁচায় যাওয়া মানে হলো পেঁচায় যায়, তাই না? ডিএনএ অণু পেঁচায় থাকে না? তো এটাকে আঞ্চলিক ভাষায় বলে
এবং এই যে হেলায় যাচ্ছে, এই হেলায় যাওয়াকে আটকায়, এই হেলায় যাওয়াকে আটকায় কে? এই হেলায় যাওয়াকে আটকায় হলো হেলিকেজ এনজাইম। ওকে, তাহলে তিনটা ইনফরমেশনই কিন্তু একসাথে লেখা থাকলো যে ডিএনএ অণু কাটতে ব্যবহৃত হয় রেস্ট্রিকশন, জোড়া লাগাতে ব্যবহৃত হয় লাইগেজ, আর ডিএনএ যে পেঁচিয়ে থাকে সেই পেঁচিয়েকে আমরা বলি হেলিয়ে থাকে, হেলায় থাকে, এবং এই হেলায় যাওয়া বা পেঁচায় যাওয়াকে আটকায় হেলিকেজ এনজাইম। আর পলিমারেজ, পলিমারেজের নামেই তো পলিমার জিনিসটা আছে, তাহলে পলিমারেজের কাজও আমরা বুঝে গেছি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে জোড়া লাগানোর কাজে কি ব্যবহৃত হয়? কি ব্যবহৃত হবে? লাইগেজ ব্যবহৃত হবে। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। নিচের কোনটি দ্বারা ট্রান্সলেশন শুরু হয়? একটু আগেই বলছি যে ট্রান্সলেশন কি দিয়ে শুরু হয়? মেথিওনিন দিয়ে শুরু হয়, মেথিওনিন। ওকে, নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন হলো কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু। শক্তি উৎপাদনকারী অঙ্গাণু আজিবুর স্যারে বেশ কয়েকবার বললাম, মাজেদা ম্যাডামে অনেকবার বলে এসেছি। শক্তি উৎপাদনকারী অঙ্গাণু, শক্তি কেন্দ্র, শক্তি ঘর, পাওয়ার হাউস অফ সেল, বায়োলজিক্যাল পাওয়ার হাউস, সবকিছুই হলো মাইটোকন্ড্রিয়া, কারণ মাইটোকন্ড্রিয়া এটিপি উৎপাদন করে। এটিপি হলো আমাদের শক্তি মুদ্রা বা এনার্জি কারেন্সি। ঠিক আছে, ওকে, নেক্সট আমাদের পরবর্তী প্রশ্নে বলছে কোষের অভ্যন্তরীণ পিএইচ রক্ষা করে কোনটা? এই প্রশ্নটা এই পর্যন্ত মনে হয় আমরা 4বার পাইছি, মাজেদা ম্যাডাম, আজিবুর স্যার এবং আলিম স্যার মিলে। তো এই বিষয়টা হলো, আমি বলছি যে কাজ, বিভিন্ন অঙ্গাণুর কাজ বা বিভিন্ন পার্টের কাজ আপনাকে কেউ পড়তে বলুক বা পড়তে না বলুক, এটা সবসময় ইনফিনিটি স্টার, মানে এইটার গুরুত্ব অপরিসীম। তো এটা আপনাদেরকে অবশ্যই পড়তে হবে। কাজ পড়লে অবশ্যই জানবেন যে এই কাজটা করে কোষ গহ্বর। তাহলে আমরা পরেরটাতে যাই। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে? সেন্ট্রাল ডগমা অফ লাইফ। সেন্ট্রাল ডগমা অফ লাইফে আমরা কি বলছি? ডিএনএ থেকে ডিএনএ যখন তৈরি হবে তখন সেটা হচ্ছে রেপ্লিকেশন, ডিএনএ থেকে এমআরএনএ যখন তৈরি হবে সেটা হলো ট্রান্সক্রিপশন, এবং দ্য লাস্ট পয়েন্ট যখন আমাদের এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে সেটা হলো ট্রান্সলেশন, সেই জিনিসটা হলো ট্রান্সলেশন, আরএনএ থেকে প্রোটিন। তাহলে আমাদের ট্রান্সলেশন কই আছে? এই তো ট্রান্সলেশন আছে, তাহলে এটা হলো আমাদের উত্তর। ওকে, নেক্সট এরপরে বলছে প্রোটিন সংশ্লেষ করে কোন অঙ্গাণু? প্রোটিন সংশ্লেষ করে কোন অঙ্গাণু? এটা ইসডব্লিউ, এটা আমি মাজেদা ম্যাডাম, আজিবুর স্যার মিলে এতবার বলছি, এটা আমি নতুন করে আর বলবো না। এটা ইসডব্লিউ, এটা বাসায় দেখে নেবেন, এটা রাইবোজোম। তারপরে কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরি করে কোন অঙ্গাণু? কোষ প্লেট তৈরি করে কোন অঙ্গাণু? এটা দেয়া আছে, এইটা দেয়া আছে, এটা হচ্ছে গোলজি বস্তু, এবং এটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, এটার উত্তর গোলজি বস্তু। নেক্সট, মানব জিনোমের 98 ভাগ জিনই নিষ্ক্রিয় জিন, যে জিন কোনো কাজে আসে না ও তো নিষ্ক্রিয় জিন, এবং নিষ্ক্রিয় জিনকে আমরা বলছি জাঙ্ক ডিএনএ। তাহলে আমরা পরেরটাতে গেলাম। কোনটি প্রোটিন ফ্যাক্টরি? ভাই, প্রোটিন সংশ্লেষ যে করে সেই প্রোটিন ফ্যাক্টরি, সেই রাইবোজোম। এটা বারবার আসতেই থাকবে, এই প্রশ্নটা কতবার আসছে আমার নিজেরও মনে নাই। যাই হোক, নেক্সট। আচ্ছা, নিচের কোনটি স্টপ কোডন? তো কোডন সম্পর্কে একটু আগেই বললাম যে আমাদের 64টা কোডন আছে, 64টা কোডনের মধ্যে 61টা কোডন আমাদের অ্যামিনো অ্যাসিড সংশ্লেষ করে। অ্যামিনো অ্যাসিড সংশ্লেষ করার জন্য যে ইনফরমেশন ক্যারি করতে হয় সেই ইনফরমেশন ক্যারি করে, কিন্তু 3টা কোডন আছে যারা কোনো রকম অ্যামিনো অ্যাসিড সংশ্লেষ করতে পারে না, তাদেরকে আমরা বলি সমাপ্তি কোডন অথবা স্টপ কোডন। তো এই জিনিসগুলো হলো, আরেকবার লিখে দিব, থাক লিখে দিই, নাহলে বলবেন আপু কিছু পড়ায় নাই। এই তিনটা যেখানে পাবেন সেখানে হচ্ছে স্টপ কোডন। মিলান কোথায় আছে? এই যে এখানে আছে, তাহলে এটা হচ্ছে উত্তর। ওকে, নেক্সট। কোন জীবকোষে প্রাপ্ত রাইবোজোমের একটি উপ একক 40S হলে অপরটি কত? তো 40S আছে রে, কি আছে? 40S। তাহলে আমরা জানি যে 80S এর মধ্যে একটা থাকে 40S, তাহলে আরেকটা থাকবে 60S, আর 70S এর মধ্যে, এটা আমি এতবার লিখলাম রে, থাকবে 30S, আর একটা থাকবে 50S। তাহলে আমাদের আছে কত? 40S, লাগে কত? 60S। নেক্সট, কোন এনজাইমটি ডিএনএ কর্তনের আণবিক কাঠি? একটু আগেই লিখে দিছি, একটু আগে তিনটা জিনিস লিখে দিছি যে আমাদের যে এনজাইম সেটা কাটে, কাটে হলো রেস্ট্রিকশন, তো যে কাটে সেই তো কাঠি, তাহলে সে হলো রেস্ট্রিকশন। আর যে জোড়া লাগায়, ল আর ল মিলে যাবে লাইগেজ। ওকে, ওকে, নেক্সট। আমাদের পরবর্তী এমসিকিউ বলছে ক্লামাইডোমোনাসের ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন? তো এইটা মনে রাখার জন্য একটু নেমোনিক্স জানতে হবে আমাদেরকে, সেটা হলো ZOSPUC, জোসপাক। ঠিক আছে, জোসপাক। তো এটার মানেটা যদি আমরা একটু লেখার চেষ্টা করি তাহলে দাঁড়াচ্ছে তারেক জালে সাপের গলায় আংটি পেল। ওকে, তাহলে এখানে আমাদের কোনটা কি মিন করতেছে? আমাদের জেড ফর জাইডনেমা, এইটা আবার তারকাকৃতির। ওকে, তাহলে ও থেকে আসছে আমাদের ওয়েডোগোনি আম, ওয়েডোগোনিয়াম, এবং এইটা আবার আমাদের জালিকাকে। ঠিক আছে, আচ্ছা। এরপর এস, এস ফর স্পাইরোগাইরা। আপনারা জানেন স্পাইরোগাইরা কি? আমরা যদি লিখি এস ফর স্পাইরোগাইরা, আমাদের সর্পিলাকার। ঠিক আছে, এই যে সাপ থেকে। আচ্ছা, তারপরে আমাদের পি, পি ফর পিথোফোরা, পি ফর গলায়, তাহলে এই যে আমাদের গলা থেকে গোলাকার। তারপরে ইউ, ইউ থেকে আসবে উলোথ্রিক্স, উলোথ্রিক্স আংটি আকৃতির সাথে বা গার্ডল আকৃতির। আচ্ছা, এন্ড লাস্টলি সি ফর
ক্লামাইডোমোনাস এটা হলো পেলো। পেলো মানে, ওকে একটু হিজিবিজি হয়ে গেছে বাট আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তার আগে 1 মিনিট আমরা যদি একটু বলি, তাহলে এই যে জেড আর এই যে তারেক এ কিন্তু কানেক্টেড। ও আর জাল, এস আর সাপ, পি আর গলায়, ইউ আর আংটি, আর সি হলো পেলো, এরা কিন্তু কানেক্টেড। ওকে, তাহলে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, এখানে একটু বেশি টাইম লেগে গেছে, সরি। তো জিনিসটা যেটা হলো সেটা হচ্ছে জোস পাক। এই জোস পাক দিয়ে আমরা একটা নেমোনিক মনে রাখবো। জোস পাক হলো তারেক জালে সাপের গলায় আংটি পেলো। তো তারেক এখান থেকে এই যে জাইগোনেমা, এইটা তারকাক্ষেত্রের ক্লোরোপ্লাস্ট। তারপরে জালে ওয়েডোগোনিয়াম, ও ফর ওয়েডোগোনিয়াম, আর জাল থেকে জালিকাকৃতি। সাপ স্পাইরোগাইরা, এস ফর স্পাইরোগাইরা, এবং সাপ থেকে সর্পিলাকার। স্পাইরোগাইরা সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট সমৃদ্ধ। তারপরে পি, পি থেকে পিথোফোরা, এবং পিথোফোরা গোলাকার। ইউ থেকে উলোথ্রিক্স, উলোথ্রিক্স আংটি বা গার্ডেল আকৃতির। আর সি, সি থেকে ক্লামাইডোমোনাস, এবং সেটা পেয়াল আকৃতির। এটা কয়েকবার পড়লে ইনশাআল্লাহ আপনাদের মনে থাকবে। আচ্ছা, তাহলে আমাদের উত্তর কি দাঁড়ালো? ক্লামাইডোমোনাস পেয়াল আকৃতির। তাহলে আমরা পরের প্রশ্নে যাই। কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোনটা? এটা এই যে আগের প্রশ্নে ছিল গোলজি বস্তু। আচ্ছা, নেক্সট। জেনেটিক কোডে এমআরএনএ এর স্টার্ট কোডন কোনটি? এমআরএনএ এর স্টার্ট কোডন কোনটি? এইটা আমরা পড়ে এসেছি, এটা হলো মেথিওনিন। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হলো, প্রোটিন সংশ্লেষকারী লিউকোপ্লাস্টকে কি বলে? আমরা জানি যে লিউকোপ্লাস্ট খাবার দাবার সঞ্চয় করে, এবং আমরা একটু আগেও পড়ে এসেছি যে আমি ভাত খাই, আলী প্রোটিন খায়। আমি মানে হলো অ্যামাইলোপ্লাস্ট, ভাত মানে হলো শর্করা, তাহলে অ্যামাইলোপ্লাস্ট শর্করা সঞ্চয় করে, আর আলী প্রোটিন খায়। আলী হলো অ্যালিউরোপ্লাস্ট, এবং প্রোটিন মানে হলো প্রোটিন সঞ্চয়কারী। তাহলে অ্যালিউরোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট কোথায় আছে? এই যে অ্যালিউরোপ্লাস্ট। ওকে, তাহলে নেক্সট। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সবচেয়ে বড় অঙ্গাণুর নাম কি? প্লাস্টিড, এই তো ক্লোরোপ্লাস্ট। ওকে, আচ্ছা, আমাদের এটাও ডান। তাহলে আমরা পরেরটাতে যাই। আমাদের আজিবুর স্যার এবং আলিম স্যারের প্রশ্ন কিন্তু শেষ, এবং আমরা মাজেদা ম্যামেও একটা কথা বলছি যে এই জিনিসটা আমরা সবার শেষে বোঝাবো, এবং আজিবুর স্যার আলিম স্যারের প্রশ্ন পড়াতে গিয়েও আমরা কথা বলছি যে এটা সবার শেষে পড়াবো। তো এখন এই জিনিসটা পড়ানোর সময় চলে আসছে। প্রথম জিনিস হলো কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, এটা যদি আমরা পড়াতে যাই, বিষয়টা দাঁড়ালো যে প্রথমে আছে সেলুলোজ। সেলুলোজ থেকে হয় সেলুলোজ চেইন, এবং সেলুলোজ চেইন থেকে হয় মাইসেলি, মাইসেলি থেকে হয় মাইক্রোফাইব্রিল, মাইক্রোফাইব্রিল থেকে হয় ম্যাক্রোফাইব্রিল, এবং সেখান থেকে ফাইবার বা তন্তুর সৃষ্টি হয়। তো এই যে সংখ্যাগুলো আমরা যদি একটু পড়ি, যে 1 থেকে 3,000, 1 থেকে 3,000 সেলুলোজ মিলে গঠন করে সেলুলোজ চেইন, 100টা সেলুলোজ চেইন মিলে গঠন করে মাইসেলি, এবং 20টা মাইসেলি মিলে গঠন করে মাইক্রোফাইব্রিল, 250টা মাইক্রোফাইব্রিল মিলে গঠন করে ম্যাক্রোফাইব্রিল, এবং অনেকগুলা ম্যাক্রোফাইব্রিল মিলে একটা ফাইবার বা তন্তু সৃষ্টি হয়। আশা করি এই যে সূক্ষ্ম গঠনটা আপনারা বুঝতে পারছেন। এই জিনিসটা এইভাবে লিখে যদি আপনারা আপনাদের টেবিলের সামনে লাগায় রাখেন, হোপফুলি এটা আপনাদের মনে থাকবে। এরপরে আমাদের কিছু কনফিউজিং নাম আছে, আমরা সেইটা একটু দেখি। ওকে, কনফিউজিং নেমস। আচ্ছা, কনফিউজিং নেমস এর মধ্যে আমাদের আছে ব্লু প্রিন্ট। ব্লু প্রিন্ট বলা হয় ক্রোমোজোমকে, ঠিক আছে। এরপর জীবনের ব্লু প্রিন্ট, এটা বলা হয় জিনকে। এই যে জি আর জি, জি জি মিলে মিলে গেছে, সো জীবনের ব্লু প্রিন্ট জিন। মাস্টার ব্লু প্রিন্ট বা মাস্টার প্রিন্ট, এটা বলা হয় জিনোমকে। মাস্টার ব্লু প্রিন্ট বলা হয় জিনোমকে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন। মাস্টার মলিকিউল, এটা বলা হয় ডিএনএ কে, এটাও মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল। আর ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, এইটা প্রোটিন। এইটা না মেডিকেল ভর্তি পরীক্ষায় না আসলেও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। সুতরাং এগুলো আপনারা একটু লিখে আপনাদের সামনে ঝুলায় রাখবেন, যাতে এগুলো দেখলেই আপনাদের পড়াশোনাটা মনে পড়ে যায়। আচ্ছা, তাহলে আমরা শেষ করে ফেলছি আমাদের পড়াশোনা, ঠিক আছে। এবং এই যে আমাদের কো ফাউন্ডার ওহি চৌধুরী, এই যে আমরা এত সুন্দর স্লাইড পাইলাম, একটা নির্ভুল স্লাইড, যেখানে আমরা চেষ্টা করছি সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আসার। এই যে স্লাইডটা আমরা যে পাইছি, এই স্লাইডটা আমাদেরকে অনেক পরিশ্রম করে বানাতে হেল্প করছে আপনাদের কো ফাউন্ডার ভাইয়া ওহি চৌধুরী। তো আমরা সবাই তাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, মানে আন্তরিকভাবে আমরা তার কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের কো ফাউন্ডার। এবং আমরা যে ভিডিওগুলো পাই, সেই ভিডিওগুলোও কিন্তু এডিটিং এর দায়িত্বে থাকে আমাদের কো ফাউন্ডার। আলটিমেটলি আমি হয়তো বা ক্লাস নিচ্ছি, তার ক্লাস নেওয়ার রেশিওটা হয়তো বা কম, কিন্তু বাকি যে কাজকর্মগুলো সেগুলো সব তার দ্বারাই কন্ট্রোল হয়। সুতরাং আমরা আসলেই তার কাছে অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা আমাদের পরবর্তী জায়গায় যাই। আচ্ছা, আমাদের পরবর্তী পেজে আমরা চলে আসছি, এবং এখানে কিছু জিনিস একটু মিসিং আছে। যাই হোক, ব্যাপার না। আমরা গতদিনে মাজেদা ম্যাডাম ডান করছি, এবং আজকে আমরা আজিবুর স্যার এবং আলিম স্যারের প্রশ্নগুলো সলভ করলাম। তো আমাদের থেকে আমরা যতটুকু পসিবল ততটুকু করার চেষ্টা করছি। তো আমরা আপনাদের জন্য আসলে মাল্টিপল কাজ করতে চাচ্ছি। আমরা মাল্টিপল কাজের মধ্যে বর্তমানে তো চলছে একটা ব্র্যান্ড নিউ সিরিজ, সেটা হচ্ছে ক্লাস ব্রিজ ক্রস অর ফল। এবং আপনাদেরকে বললাম যে কিছুক্ষণ আগেই একটা স্লাইডে দেখিয়েছি যে আমাদের ব্রেড অ্যান্ড লটারি নামেও আরেকটা সিরিজ আসবে, যখন আমরা এই সিরিজটা মোটামুটি গুছিয়ে নিতে পারবো, ঠিক আছে। তো বিষয়টা হলো যে বায়োলজিতে আমরা 24টা চ্যাপ্টার, সাথে আমাদের কেমিস্ট্রিতে 10টা চ্যাপ্টার, এবং ফিজিক্সের 21টা চ্যাপ্টারের অনুশীলনী আমরা এই সিরিজে আপনাদেরকে সলভ করিয়ে দিব। এবং এই সলভ সিরিজটা আমরা সম্পূর্ণ আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করব। আমার ক্লাসমেট, মানে আমার ব্যাচমেট, আমার মেডিকেল কলেজের ব্যাচমেট, তারা অলরেডি অনুশীলনের উপরে একটা কোর্স লঞ্চ করে ফেলছে। তো সেই কোর্সে তারা যে অ্যামাউন্টে রাখুক না কেন সেটা আমি বলতে চাচ্ছি না। তো তারা
সেখানে কেমিস্ট্রি আর ফিজিক্স সলভ করাবে। তো কি কি সলভ করাবে আমি ঠিক জানি না, তো তারা একটা কোর্স লঞ্চ করছে, কিন্তু আমি পার্সোনালি চাই যে আমরা একটা প্লেলিস্ট বানাই দিব সর্বসাধারণের জন্য, যেটা তাদেরকে অনেক বেশি হেল্প করবে এবং তারা এটা দেখে দে উইল ফিল লাইক যে হ্যাঁ এটা আমাদের আসলেই কাজে আসছে, এবং তারা যদি মনে মনে আমাদের জন্য দোয়া করে, দ্যাটস ইনাফ। কিন্তু আসলে বিষয়টা হলো যে আমাদের লোকবল অনেক কম। এই যে একটু আগে আমাদের কোফাউন্ডারের কথা বললাম, আমাদের কোফাউন্ডার আর আমি, আমরা মিলেই সমস্ত জিনিসটা কন্ট্রোল করার চেষ্টা করতেছি। তো এই জিনিসটা আমাদের জন্য বেশ টাফ, বাট আমরা ট্রাই করতেছি যে আমাদের কন্টেন্ট কোয়ালিটি বা আমাদের সার্ভিস কোয়ালিটি যেন বেস্ট হয়। এবং আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের মতো কিউরিয়াস মাইন্ডস আপনাদের ফ্রেন্ডসদেরকে আমাদের বিষয়ে জানাবেন। কারণ আপনারা যখন আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা তো আমাদের কাজে বেশি উৎসাহী হব। তো এটার জন্য আপনাদের কাছে এই ছোট্ট রিকোয়েস্ট। ওকে, তো আপনারা কিভাবে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন? এই যে আমাদের ফেসবুক পেজ ফোর ব্রেইন, এখানে ক্লিক করলে আমাদের পেজে নিয়ে যাবে, আমরা যখন আপনাদেরকে স্লাইডটা দিয়ে দিব। তো এখানে আপনারা ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল ফোর ব্রেইন, এখানে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এবং আমাদের সম্পর্কে সকল আপডেট পাবেন ফোর ব্রেইন এলি ফেসবুক গ্রুপে। তো এখানে আপনারা যুক্ত থাকতে পারেন এবং আপনাদের ফ্রেন্ডসদেরকে ইনভাইট করতে পারেন। এবং আমার বিশ্বাস, আবারও বলছি, এটা আমার বিশ্বাস যে এই যে কন্টেন্ট গুলোর পরে আপনারা আমাদেরকে দোয়া করে দিবেন যে হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা অনেকটা গ্রেটফুল হয়ে যাবেন এবং আপনাদের মনে হবে যে হ্যাঁ এই জিনিসটা আপনাদের দরকার ছিল। ঠিক আছে, আমরা শুধুমাত্র যে একটা জিনিস, একটা এমসিকিউ সলভ করে দিছি এটা না, ওই এমসিকিউটা সম্পর্কে বা ওই টপিকটা সম্পর্কে যা যা ইনফরমেশন দরকার সবটাই দেওয়ার চেষ্টা করতেছি এবং ইনশাআল্লাহ সবটাই দিয়ে দিব। ওকে, ঠিক আছে। তো এইগুলাই ছিল আমার বলার মতো কথা। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য, এবং আমাদের সাথেই থাকবেন আশা করি। আপনারা অনেক ভালোভাবে পড়াশোনা করেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমরা আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারি এবং আমরা ভালো করে পড়াশোনা করতে পারি, কারণ আমাদেরকে তো পড়াশোনা করতে হবে। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।